ডিএ কে বারবারই তিনি প্রমাণ করতে চাইছেন ডিএ স্ট্যাটিক নট ভেরিয়েবল ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার তখনই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনিও বলে উঠলেন নো মিস্টার দেবান ইট ইজ ইওর পারসেপশন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আমার ভিডিও টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের আলোচনার বিষয়বস্তু কি। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, ফলে কোনো ভুজুং ভাজাং দিয়ে আপনাদেরকে আমি বোঝাতে চাই না। আলোচনা হবে যুক্তিগ্রাহ্য এবং তথ্যভিত্তিক। প্রথম কারণ ইন্টারিম অর্ডার। মামলার নথি দেখে এবং আইনজীবীদের আর্গুমেন্ট শোনার পর তারপর মহামান্য বিচারক ইন্টারিম অর্ডার দেয় যে 25% ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। যদি প্রাইমা ফেসিক না মেড আউট হয় তবে কোনো বিচারালয় কখনই ইন্টারিম অর্ডার দেয় না এবং অবজারভেশনে বলেছিলেন আগে 25% ডিএ দিয়ে দিন, তারপর ডিএ মৌলিক অধিকার কিনা সে বিষয়ে দীর্ঘ শুনানি করা হবে। দ্বিতীয় কারণ রোপা 2009, এটি এই মামলার মূল ভরকেন্দ্র। এটি তৈরি হয়েছে সংবিধানের 309 নম্বর ধারাকে অনুসরণ করে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটিকে গ্রহণ করার পর এটি একটি সাংবিধানিক আইনে পরিণত হয়েছে, যেখানে এআইসিপিআই মেনে টাইম টু টাইম বছরে 2 বার ডিএ দেওয়ার কথা বলা হয়েছে। ফলে এটিকেই কোনোভাবেই তাবড় সব আইনজীবী নস্যাৎ করতে পারছেন না। 3 নম্বর কারণ হচ্ছে ডিএ মৌলিক অধিকার এই ইস্যু থেকে সরে আসা। এই মুহূর্তে এটা প্রমাণ করতে যাওয়ার অর্থ হলো আত্মহত্যার শামিল। সরকারি আইনজীবীরা মামলার গতি প্রকৃতিকে এদিকেই ঠেলে দিতে চেয়েছিলেন, কিন্তু কর্মচারী সংগঠনের আইনজীবীরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে এই ইস্যু থেকে সরে আসেন এবং প্রতিষ্ঠা করেন যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট। বর্তমানে আমাদের সংবিধান স্বীকৃত যে 6টি মৌলিক অধিকার রয়েছে সেগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, সংবিধান প্রতিকারের অধিকার। ফলে আমরা ডিএ কে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে গেলে এই 6টি মৌলিক অধিকারের সঙ্গে এর সাযুজ্য করে তারপর কিন্তু প্রমাণ করতে হবে, যেটা একটা বড় কাজ এবং যেটা একটা জটিল কাজ, যেটা এই মুহূর্তে করতে গেলে ডিএর মামলাটা পুরো অন্যদিকে টার্ন করবে। 4 নম্বর কারণ হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ না চাওয়া। কর্মচারী পক্ষের আইনজীবীগণ আরেকটি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কেন্দ্রীয় হারে ডিএ না চেয়ে পরিবর্তে তারা এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার কথাই বলেছেন। এটি পরোক্ষভাবে কেন্দ্রীয় হারেই ডিএ চাওয়া। কেন্দ্রীয় হারে ডিএ চাইলে সরকারি আইনজীবীরা সঙ্গে সঙ্গেই বলতে শুরু করতেন যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে রাজ্য সরকার একদমই বাধ্য নয়, এটি রাজ্য সরকারের উপর কেন্দ্রের হস্তক্ষেপ হবে, ফেডারেল স্ট্রাকচার ভেঙে যাবে, গুড়িয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। 5 নম্বর কারণ হচ্ছে সংগঠনগুলির একত্রে লড়াই করার মানসিকতা। সুপ্রিম কোর্টের সওয়াল জবাব চলাকালীন গোপাল সুব্রমণিয়াম যখন তার সাবমিশন রাখছিলেন, প্রসঙ্গক্রমে তিনি দিল্লি এবং চেন্নাই কর্মরত পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী কেন্দ্রীয় হারে ডিএ পান এই কথা উল্লেখ করেন। সঙ্গে সঙ্গেই বিচারপতিগণ তাকে জিজ্ঞাসা করেন এই বিষয়ে কি কোনো সরকারি জিও আপনি দেখাতে পারবেন? তখনই হঠাৎ করে মাননীয় আইনজীবী গোপাল সুব্রমণিয়াম কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওঠেন, কারণ তিনি এই মামলাতে নতুন, সব তথ্য এবং সব নথি সম্পর্কে তার জানা ছিল না। সঙ্গে সঙ্গে এই পেছন থেকে মাননীয় আইনজীবী ফিরদৌস শামীম মহাশয় তিনি সেই জিওটি বের করে তার হাতে তুলে দেন এবং তিনি দেখাতে পারেন। এই জিওটি আরটিআই করে সংগ্রহ করেছিলেন আর এক সংগঠনের নেতা মাননীয় দেবপ্রসাদ হালদার মহাশয়। 6 নম্বর কারণটি হলো 25% ডিএ না দেওয়া, যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ বলে আমার মনে হয়, কারণ এতদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার গতি প্রকৃতি ছিল ধীর স্থির, কিন্তু যেদিন থেকে এই ইন্টারিম অর্ডারটাকে রাজ্য সরকার অবমাননা করলেন তার পরবর্তী শুনানি থেকে বিচারপতিগণ প্রতিদিন এই মামলাটি শুনতে চাইলেন
এবং মূল মামলাকে শেষ করতে চাইলেন। এরকমও হতে পারে যে বিচারপতিগণ হয়তো ভেবেছিলেন একটা মধ্যপন্থার অর্ডার দেবেন, যাতে কর্মচারীরাও বাঁচবে, রাজ্য সরকারেরও আর্থিক বোঝা কম পড়বে। কিন্তু পরিশেষে আমরা সবাই মানুষ, বিচারপতিরাও মানুষ, ফলে তাদের অর্ডারকে অমান্য করলে তাদেরও খারাপ লাগে। তারা শুধু এখন অপেক্ষা করছেন কর্মচারী সংগঠনের আইনজীবীরা যেন একটা আইন ভিত্তিক সাবমিশন তুলে ধরতে পারে, তাহলেই তারা কিন্তু একটা দৃষ্টান্তমূলক অর্ডার দেবেন বলে আমার মনে হয়। 7 নম্বর কারণ হচ্ছে সরকারি আইনজীবীদের ফ্রাস্ট্রেশন। সরকার পক্ষ যে আইনজীবীদের নিয়োগ করেছেন তারা ভারতবর্ষের প্রখ্যাত সব আইনজীবী, বড় বড় কেস লড়েন। ফলে এই ডিএ মামলায় এসে তাদের অভ্যাস হচ্ছে সব মামলায় জয়ী হব, যা সাবমিশন দেব সেটাকে বিচারক মান্যতা দেবে। কিন্তু 2009 রোপা আইনকে তারা খণ্ডন করতে পারছেন না, কোনো আইনি বলেই তারা খণ্ডন করতে পারছেন না। ফলে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে। আমরা সুপ্রিম কোর্টের সওয়াল জবাব চলাকালীন এটা লক্ষ্য করেছি। সরকারি পক্ষের আইনজীবী মাননীয় শ্যাম দোভান, তিনি ডিএ কে স্ট্যাটিক প্রমাণ করতে গিয়ে ডিএ কে বারবারই তিনি প্রমাণ করতে চাইছেন ডিএ স্ট্যাটিক, নট ভেরিয়েবল, ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার এই বলে বিচারপতির সঙ্গে প্রায় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছিলেন। তখনই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনিও বলে উঠলেন, নো মিস্টার দেওয়ান, ইট ইজ ইউর পারসেপশন। ভিডিওটি একটু বড় হলো, কেননা আইনি দিকগুলি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে হলো। আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং ভুল ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করবেন, যাতে পরবর্তী ভিডিওতে আমি সেগুলো রেকটিফাই করতে পারি এবং আলোচনাকে গঠনমূলক জায়গায় নিয়ে যেতে পারি। যাই হোক, আমার এই ভিডিওর আলোচনা, ভিডিওর বক্তব্য, বিষয় যদি আপনাদের ভালো লাগে তাহলেই আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।